বাইরে ঝড় বৃষ্টির তাণ্ডবক্রমে বেড়েই চলেছে। এই অসময়ে হঠাৎ কেন যে বৃষ্টি আরম্ভ হলো কে জানে। ভাগ্য ভালো যে ঠিক টাইমে অফিস থেকে বাড়ি ফিরতে পেরেছি, না হলে কাক ভেজা হওয়ার থেকে আমাকে কেউ বাঁচাতে পারতো না। মায়াদি রাতের খাবার রান্না করে দিয়ে গিয়েছে, শুধু একটু গরম করে নিলেই হয়ে যাবে। সে পরে হবে কোন, এখন একটু জমিয়ে কফি খাওয়া যাক। সবেমাত্র গরম কফির পেয়ালাটা হাতে নিয়ে আরাম কেদারায় ক্লান্ত শরীরটা এলিয়েছি, ঠিক তখনই সদর দরজার কলিং বেল টুংটাং শব্দে বেজে উঠল। দেওয়াল ঘড়ির দিকে তাকালাম, রাত 10:30। যাক বাবা, এত রাতে আবার কোন অতিথি আমার দ্বারে এলো। দরজা খুলে দেখি প্রণবেশ, আমার বাল্য বন্ধু প্রণবেশ দত্ত। আমাকে দেখেও ম্লান হাসল। ভীষণ রোগা লাগছে ছেলেটাকে। হাতে একটা ছাতা, পরনে কালো শার্ট, চোখে চশমা, জামা বেয়ে টপ টপ করে জল পড়ছে। বুঝলাম যে ওর পুরনো ছাতাটা এমন প্রচণ্ড বৃষ্টির দাপট পুরোপুরি রুখতে পারেনি। এ কি প্রণবেশ, তুই? হ্যাঁ রে, আমি এই অনেকদিন দেখা হয়নি তোর সাথে, তাই আজকে চলে এলাম। হ্যাঁ, তাই বলি এমন দুর্যোগের মধ্যে আসবি? আজ তো একটা পাগল তুই। আয় আয়, ভিতরে আয়, ভিতরে আয়। প্রণবেশকে ঘরে নিয়ে এসে সোফায় বসালাম। ঘরের আলোর মধ্যে ওকে আরেকবার আপাদমস্তক নিরীক্ষণ করে নিলাম। এই কি চেহারা হয়েছে ওর! প্রণবেশের সাথে আমার প্রায় 3-4 মাস পর দেখা হচ্ছে, কিন্তু তাই বলে কি মাত্র এই কদিনের মধ্যে কোনো মানুষের ভিতরে এমন ভুতুড়ে পরিবর্তন দেখা যেতে পারে? গাল দুটো পুরো বসে গিয়েছে যেন। সারা মুখে বেশ কিছুদিনের না কামানো দাড়ি, চোখের তলায় পুরো কালি, সারা শরীরে যেন একটা ক্লান্তির ছাপ পড়েছে। তা কেমন আছিস রে অবিনাশ? হ্যাঁ, আমি তো ভালোই আছি, কিন্তু তোর অবস্থা যে মোটেই সুবিধে ঠেকছে না হে। দাড়ি কামাসনি, চুল উস্কো খুস্কো, অনেকটা রোগাও হয়ে গেছিস। তোর শরীর ভালো আছে তো? শরীর ভালোই আছে, তবে মনটা ভালো নেই রে অবিনাশ। কেন রে, তোর মনের আবার কি হলো? সে অনেক লম্বা কাহিনী, বলতে সময় লাগবে। তার আগে বল, আজকে রাতটা যদি আমি তোর ফ্ল্যাটে থাকি, তাতে তোর কোনো আপত্তি নেই তো? আরে কি যে বলিস, তুই এখানে 100 বার থাকবি। একদম নিজের বাড়ি মনে করেই থাক। এমনিতেও এই ফ্ল্যাটে আমি একাই থাকি, না হয় আজ রাতের জন্য একখানা সিংহি জুটে গেল। রাতের যা খাবার আছে তাতে দুজনের দিব্যি হয়ে যাবে। তার আগে তোর জন্য আমি 1 সেট শুকনো জামা কাপড় নিয়ে আসি। এই ভেজা কাপড় পরে থাকলে তোর নির্ঘাত ঠান্ডা লাগবে। প্রণবেশ নীরবে ঘাড় নাড়ল। আমি নিজের ঘরে গিয়ে আলমারি থেকে আর 1 সেট পায়জামা পাঞ্জাবি বার করে আনলাম। এসে দেখি প্রণবেশ সোফায় চুপ করে বসে রয়েছে, মাথাটা একদিকে কাত করা, যেন খুব গভীরভাবে কিছু চিন্তা ভাবনা করছে। আমার ডাকে ওর চমক ভাঙল। এনে ভাই, ভেজা জামা কাপড়গুলো ছেড়ে এই পায়জামা পাঞ্জাবিটা পর। আর রাতের খাবার গরম করছি, তুই চেঞ্জ করে বাথরুম থেকে হাত মুখ ধুয়ে টেবিলে এসে বস। ডাইনিং টেবিলে বসে প্রণবেশের থালায় মাছের ঝোলের সঙ্গে ধোঁয়া ওঠা গরম ভাত বাড়তে বাড়তে আমি জিজ্ঞাসা করলাম, এবার ধীরে সুস্থে গুছিয়ে বল তো দেখি, কি এমন কাণ্ড যার জন্য তোর মনটা এত খারাপ? আসলে বাড়িটা আমার স্যুট করছে না রে। কোন বাড়িটা? আরে আমার নতুন বাড়িটা। বলিস কি! এই তো সবে 8-9 মাস হলো বাড়িখানা কিনলি। কত সুন্দর বাড়ি! কাঁড়িখানেক টাকা খসিয়ে কত শখ করে কিনেছিলি। রাতারাতি এমন কি ঘটলো যে বাড়িটা তোর স্যুট করলো না? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। হ্যাঁ, আমার বহুদিনের শখ ছিল আমার একটা বিশাল বড় রাজপ্রাসাদের মতো বাড়ি কিনবো। তাই ওই জমিদার বাড়িটা কিনতে আমি আমার উপার্জনের প্রায় সব টাকাই ঢেলে দিয়েছি। এতদিন সব ঠিকই ছিল, কিন্তু গত 1 মাস ধরে সব কিছুই কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে রে। গোলমাল? কিরকম গোলমাল? আমার কথাগুলো তুই বিশ্বাস করবি? হ্যাঁ, অবশ্যই করবো, বল। প্রণবেশ বার দুয়েক ঢোক গিলে বলল, ওই বাড়িটা ভালো নয় রে অবিনাশ। বাড়িটার ওপর কোনো অতৃপ্ত আত্মার ছায়া জড়িয়ে আছে। রাত 2:30 বাজলেই বাড়িটার ওপর অন্ধকারের এক অশুভ কালো আবরণ নেমে আসে। ওই অতৃপ্ত আত্মাগুলো
আমাকে বাঁচতে দেবে না রে, বাঁচতে দেবে না। প্রণবেশের কথাগুলো শুনে আমি পাথরের মূর্তির মতো বসে রইলাম। এসব কি বলছে ছেলেটা? অতৃপ্ত আত্মা, অশুভ ছায়া, এসবের মানেটা কি? শোন 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 ভাই শোন, তুই আগে একটু শান্ত হয়ে আমাকে পুরো ব্যাপারটা খুলে বল তো। ভয়ের কিচ্ছু নেই, রিল্যাক্স হয়ে বসে পুরো ঘটনাটা খুলে বল আমাকে। রাত 2:30টার সময় কি এমন হয় ওই বাড়িতে? প্রণবেশ টেবিলে রাখা জলের গেলাসটা থেকে ঢক ঢক করে অনেকটা জল গলায় ঢেলে নিল। একটু স্বাভাবিক হয়ে আবার বলতে আরম্ভ করলো। দেখ, তুই তো জানিসই যে আমার বেডরুমটা দোতলায়। ওই ঘরের পাশেই আরেকটা ঘর আছে। হ্যাঁ তা তো জানি, তবে ওই ঘরটা তো তুই তালা বন্ধ করে রাখতিস। এখনও তালা বন্ধ করেই রাখি, কারণ না ওই ঘরটা বিশেষ কোনো প্রয়োজন পড়েনি এতদিন। কিন্তু গত 1 মাস ধরে ওই ঘরটাকে ঘিরেই যত ঝামেলা। কেমন ঝামেলা? ঝামেলা বলতে, রোজ রাতে 2:30 বাজলেই ওই ঘর থেকে সারেঙ্গির সুর ভেসে আসে রে অবিনাশ। তার সাথে ভেসে আসে গানের কলি আর ঘুঙুরের ঝুমঝুম শব্দ। বাতাসে ভুর ভুর করে আতরের গন্ধ। আমি প্রাণপণে দোকান বালিশ দিয়ে চাপা দিয়ে বিছানায় ছটফট করি, কিন্তু ওই পৈশাচিক উপদ্রব বন্ধ হয় না। এইসব ভুতুড়ে কাণ্ড কারখানা ভোর পর্যন্ত চলে। তারপর সূর্যের প্রথম আলো ফুটতেই সব আওয়াজ আপনা থেকেই কমে যায়। হ্যাঁ, কি বলছিস রে? এসব কি কাণ্ড? আচ্ছা, তুই কখনো ওই সময় ঘরের তালাটা খুলে ভিতরে যাসনি? গিয়েছিলাম, একবার নয়, 3-3 বার গিয়েছিলাম। প্রতিবারই এক কাণ্ড। ঘরে ঢুকে দেখি ভিতরে কেউ নেই, একদম ফাঁকা। শুধু গান বাজনা আর আতরের সুগন্ধটা আরো তীব্র হয়ে উঠত। কিন্তু চারিদিকে চেয়ে দেখতাম, কোথাও কেউ নেই। আমি খানিকক্ষণ গুম মেরে বসে রইলাম। প্রণবেশের সাথে আমার সেই ছোট্টবেলার বন্ধুত্ব, ওকে আমি হাড়ে হাড়ে চিনি। বানিয়ে বানিয়ে ফালতু কথা বলার লোকও নয়, যথেষ্ট প্র্যাকটিক্যাল ছেলে। তাই ওর কথাগুলো তড়ি মেরে উড়িয়ে দিতে আমি পারলাম না। আবার পুরোপুরি সব কিছু বিশ্বাস করতেও খটকা লাগছিল। অনেকক্ষণ চুপ করে থাকার পর বললাম, দেখ ভাই, তুই কি বলছিস তার আগাগোড়া আমি কিছুই বুঝতে পারছি না। আমি ভাবছি কাল তোর বাড়িতে গিয়ে রাতটা ওখানেই কাটাবো। কি হচ্ছে না হচ্ছে তা আমি একবার সচক্ষে দেখতে চাই। তুই কি পাগল হলি নাকি? ওই ভূতের আড্ডায় তুই স্বেচ্ছায় যেতে চাইছিস? মাথা ঠিক আছে তোর? হুম, নিজে যাওয়া ছাড়া আর অন্য কোনো উপায় নেই। আর তাছাড়া এতদিন যাই হয়ে থাকুক, তোর কোনো ক্ষতি তো হয়নি, তাহলে ভয়টা কিসে? যখন তোর কিছু হয়নি তখন আমারও কিছু হবে না। ক্ষতি হয়নি, তবে হতে কতক্ষণ? আমি অত জানি না ভাই। যখন একবার ঠিক করেছি যে ওই বাড়িতে যাব, তখন আমি যাবই। বেগতিক দেখে প্রণবেশ চুপ করে গেল। দুজনেই ক্লান্ত ছিলাম, তাই রাতের খাওয়া সেরে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। এই বিষয়টা নিয়ে আমাদের মধ্যে আর কোনো আলোচনাই হলো না। পরের দিন ঘুম ভাঙতে বেশ বেলা হয়ে গেল। স্নান আর প্রাতরাশের পাঠ চুটিয়ে সবকিছু গোছগাছ করে বেরোতে বেরোতে আমাদের প্রায় 11:30 হয়ে গেল। এখান থেকে ওর বাড়িটা বেশ দূর, ট্যাক্সিতে প্রায় ঘন্টা দেড়েক লেগে যায়। ট্যাক্সিতে বসে প্রণবেশ একটা কথাও বলল না, মুখ গোমড়া করে চুপচাপ বসে রইল। বুঝলাম ছেলেটা মনে মনে ভীষণ ভয় পেয়েছে। এমন প্রাণোচ্ছল একজন মানুষের মধ্যে এই ধরনের পরিবর্তন দেখে বড্ড মায়া হলো। না, ব্যাপারটা খুঁটিয়ে দেখতেই হচ্ছে। কি এমন ভৌতিক চক্রান্ত চলছে ওর বাড়িতে, যা ওকে মানসিকভাবে এতটা ভেঙে দিয়েছে? আমাদের গন্তব্যে পৌঁছানোর কথা দুপুর 2টোর আগেই, কিন্তু যানজটের কল্যাণে আমরা যখন বাড়ির দোরগোড়ায় পৌঁছালাম তখন ঘড়ির কাঁটা বলছে সময় তখন পাক্কা 3:30। ট্যাক্সি থেকে নেমে অল্প কিছুক্ষণ পথ পায়ে হেঁটে যেতে হয়। দূর থেকেই বাড়িটা চোখে পড়ে, বিশাল অট্টালিকার সমান বাড়ি। প্রণবেশের মুখেই শুনেছিলাম এটা ছিল এই অঞ্চলের জমিদারদের বাসভবন। তারপর অনেক হাত ঘুরে শেষমেশ এর মালিকানা ওর হাতে। এর আগে একবার এসেছিলাম এখানে, যখন বাড়ির গৃহপ্রবেশ অনুষ্ঠান হয়েছিল। সত্যি বলতে
তখন বাড়িটাকে একদম পুরো হানাবাড়ির মতোই লেগেছিল। দীর্ঘদিনের অযত্নের ফলে সামনে বাগানটাও একটা আস্ত জঙ্গলে পরিণত হয়েছিল। তবে প্রণবেশ লোক লস্কর লাগিয়ে কিছুদিনের মধ্যেই বাড়ির ভোল একেবারে পাল্টে ফেলেছে। বাড়ি পরিষ্কার আর রং করানো তো বটেই, ও বাগানটাকেও একদম তৈরি করে ফেলেছে নিজের হাতে। এমনিতেই গার্ডেনিং করার প্রতি বরাবরই ওর ঝোঁক ছিল, কিন্তু আজ বাড়িটার অবস্থা সচক্ষে দেখে বুঝলাম প্রণবেশের নান্দনিক বোধটাই অতি প্রখর। বাগানের মাঝে একটা সুন্দর ফোয়ারা লাগিয়েছে। সব মিলিয়ে বলতে গেলে বাড়িটা আবার ফিরে পেয়েছে নিজের পুরাতন স্বরূপ। প্রণবেশ আমারই মতো ব্যাচেলর মানুষ, বিয়ে থা করেনি। বাড়িতে ওকে ছাড়া আরো ৩ জন জীবিত প্রাণী থাকে। ওদের পরিবারের বহুকালের পুরনো কাজের লোক শুভ্রাদি, বাগানের পরিচর্যার জন্য সনাতন দা, আর তৃতীয় হলো প্রণবেশের পোষা হাউন্ড বক্সা। জানিস তো অবিনাশ, এই বাড়িতে শিফট করার পর থেকেই বক্সার কেমন যেন অদ্ভুত সব আচরণ করতে শুরু করেছে। প্রণবেশ চাবি ঘুরিয়ে বাড়ির সদর দরজার তালাটা খুলে ফেলল। কিছু খেতে চায় না, সারাদিন শুধু ওই তালা বন্ধ ঘরটার সামনে বসে গজাতে থাকে। আগে ও আমাকে চোখে হারাতো, কিন্তু এখন আমার কাছেও খুব একটা আসতে চায় না। বাড়ির ভিতরটাও বেশ ভালো সাজিয়েছে প্রণবেশ। ছেলেটার টেস্ট আছে বলতে হবে। বেশ মনে হচ্ছিল যেন আজ থেকে প্রায় ২০০ বছর আগেকার কোনো বনেদি বাড়িতে এসে দাঁড়িয়েছি। সারাটা দিন গল্প গুজব আর খাওয়া দাওয়া করেই কাটিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যেই সন্ধে নেমে এলো। আরও খানিক্ষণ পরে গুটি গুটি পায়ে নামলো রাতের আঁধার। আমরা দুজনেই উদ্গ্রীব হয়ে বসেছিলাম। ১০টার মধ্যে নৈশভোজ সেরে আমরা শোবার ঘরে ঢুকলাম। সব ব্যবস্থা করেই রেখেছি আমি। সঙ্গে আছে ৪ সেলের বড় টর্চ। লোডশেডিং হলে তার জন্য মোমবাতি আর দেশলাইও রয়েছে। কোনো অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করলে সেটাকে ফ্রেম বন্দি করে রাখার উদ্দেশ্যে ক্যামেরাটাও এনেছি। আর সঙ্গে নিয়েছি একখানা অসমাপ্ত উপন্যাস, কারণ রাত ২:৩০ পর্যন্ত আমরা কেউই ঘুমোবো না। ধীরে ধীরে রাত আরও গভীর হলো। দুজনে খাটে শুয়ে আছি ঠিকই, তবে কারো চোখে এক ফোঁটা ঘুম নেই। প্রণবেশ একটার পর একটা সিগারেট ধরিয়ে যাচ্ছে, আর আমি ডুবে আছি উপন্যাসের পাতায়। ঘরের মধ্যে এক অস্বস্তিকর নীরবতা বিরাজ করছে যেন। ঘরের একপাশে দাঁড়িয়ে থাকা বিশাল গ্র্যান্ডফাদার ক্লকটা থেকে থেকে সময়ের জানান দিয়ে যাচ্ছে গুরু গম্ভীর শব্দে। রাত ১১টা বাজল, তারপর ১২টা, ১টা, ১:৩০। আমি প্রমাদ গুনলাম, আর মাত্র ১ ঘন্টার অপেক্ষা। আচ্ছা, যদি এমন হয় যে আজ রাতে কিছুই হলো না, তখন কি হবে? সবে যদি আজ স্বাভাবিক থাকে, আমার তো এখানে আসাটাই মাটি হবে তাহলে। সে যাই হোক, দেখাই যাক না কি হয়। ঢং ঢং করে ঘড়িটা দুবার বেজে আবার নিশ্চুপ হয়ে গেল। রাত ২টো। আর চোখে প্রণবেশের দিকে তাকালাম। দেখলাম ও খাটের এক কোণে জড়সড় হয়ে বসে রয়েছে। চোখে মুখে ভয়ের ছাপ সুস্পষ্ট। আমি বেশি পাত্তা না দিয়ে আবার বইয়ের পাতায় মনোনিবেশ করলাম। অবিনাশ, হে অবিনাশ, শোন না। বল। আর তো ৮ ঘন্টা বাকি। কি হবে বলতো? শেষমেশ নিজের ঝামেলায় তোকে জড়িয়ে কোনোভাবে ব্লান্ডার করে ফেললাম না তো? যদি তোর কোনো রকম ক্ষতি হয়ে যায়? দেখ ভাই, চরম ক্ষতি বলতে তো মৃত্যু, তাই তো? মরতে তো আমাদের সবাইকেই হবে, কিন্তু ভয়ে ভয়ে প্রতিনিয়ত মরার চাইতে ভয়ের কারণটা জানতে গিয়ে প্রাণ হারানো আমার কাছে অনেক বেশি শ্রেয়। প্রণবেশ চুপ করে গেল। আমিও আবার উপন্যাসে মন দিলাম। কতক্ষণ ওইভাবে কেটেছে তা আমি জানি না। শেষের দিকে হয়তো চোখ দুটো একটু লেগে এসেছিল। ঘড়ির আওয়াজে আচমকা ঘোরটা ভেঙে গেল। ঢং। একবার বেজেই ঘড়িটা শান্ত হয়ে গেল।
রাত 2:30। প্রণবেশের প্রবল ঝাঁকুনিতে আমি ধড়মড়িয়ে উঠে বসলাম। এক মিষ্টি আতরের গন্ধে গোটা ঘরটা ভরে উঠেছে যেন। ওই যে ওই যে ওই যে ওই যে গানের আওয়াজ। প্রণবেশ আমার হাতটা খামচে ধরল। শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস ওই ওই ঘুঙুরের শব্দ? শুনতে পাচ্ছিস তুই? পাচ্ছিস না? আমি কান পেতে শুনলাম। হ্যাঁ, ঠিক তো, ক্ষীণ অথচ স্পষ্ট। তালা বন্ধ ঘরটার ভিতর থেকে মধুর কণ্ঠে ঠুমরি গানের সুর ভেসে আসছে যেন। তার সাথে সঙ্গত করছে তবলা আর সারেঙ্গি। ঘুঙুরের মৃদু কিন্তু ছন্দবদ্ধ ঝুমঝুম শব্দ কানে যেন মধু ঢালছে। ঘরের বাতাসটা ক্রমে ভারী হয়ে উঠেছে সুরা আর আতরের মিশ্রিত মাদক গন্ধে। ঘরের চাবিটা কোথায় রেখেছিস? এই তো আমার সঙ্গেই আছে। পকেট থেকে চাবিটা বার করলো প্রণবেশ। আয় আমার সঙ্গে। আমি ওকে নিয়ে ঘরটার দিকে এগোলাম। তালা খুলে অল্প ধাক্কা দিতেই দরজাটা বিকট শব্দ করে খুলে গেল। ভিতরে ঘুটঘুটে অন্ধকার। টর্চটা সাথেই ছিল, ওটা জ্বালাতেই ভিতরটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। নিরেট ফাঁকা একটি হল ঘর, একটা আসবাব পর্যন্ত নেই, শুধু প্রকাণ্ড একখানা ঝাড়বাতি সিলিং থেকে ঝুলছে। দেখেই বুঝতে পারলাম জমিদারি আমলে এটাই ছিল এই বাড়ির নাচঘর। ঘরে কেউ ছিল না, তবুও যেন ঘরটা খোলা মাত্র নাচ গানের আওয়াজ আর আতরের গন্ধটা আরো বেশি তীব্র হয়ে উঠল। ঠিক যেন এক অদৃশ্য জলসা ঘরে এসে পড়েছি। এখানে সবাই আছে, শুধু আমরা চোখে দেখতে পাচ্ছি না। এখানে আমাদের উপস্থিতি যেন একান্তই অপ্রয়োজনীয়। ভিতরে তো একটু খুঁজে দেখি আওয়াজটা কোথা থেকে আসছে। প্রকাণ্ড এক হলঘর। ঘুঙুরের শব্দটা যেন প্রতিটা দেওয়ালে ধাক্কা খেয়ে বারবার প্রতিধ্বনিত হচ্ছে। আমি দেওয়ালে কান পেতে শোনবার চেষ্টা করলাম। শব্দ থাকলে ওর উৎস তো থাকবেই। ওভাবে দেওয়ালে আড়ি পেতে আমি ঘরটা প্রদক্ষিণ করতে লাগলাম। একটা জায়গায় এসে হঠাৎ যেন আওয়াজটা অনেক বেশি জোরালো হয়ে উঠল। দেওয়ালের ওই অংশে টর্চের আলো ফেললাম। ভালো করে খুঁটিয়ে দেখে বুঝলাম দেওয়ালের ওই জায়গাটা বাকি জায়গার তুলনায় অনেকটা বেশি মসৃণ। দুবার ঠকঠক করে ওই জায়গায় আঘাত করতেই একটা ফাঁপা শব্দ হলো। আরে, এটা তো সিমেন্ট নয়, এ যে কাঠ। হ্যাঁ, প্লাইউড বা ওই জাতীয় কোনো কাঠ দিয়ে দেওয়ালের ওই অংশটা নির্মিত। এই প্রণবেশ, তোর কাছে কি কাঠ ভাঙার মতো কোনো কুড়ুল টুড়ুল আছে নাকি? হ্যাঁ, হ্যাঁ আছে। ওই সনাতন দা তো বাগানে কাজকর্ম করে, তার কাছে থাকতে পারে। কিন্তু হঠাৎ তুই কুড়ুল দিয়ে কি করবি রে? হা, বাজে প্রশ্ন করিস না তো। তাড়াতাড়ি কুড়ুলটা নিয়ে যা। আর হ্যাঁ, পারলে সনাতনদাকেও ধরে নিয়ে আসিস, বুঝলি? প্রণবেশ আর বাক্য ব্যয় না করে তাড়াতাড়ি বেরিয়ে গেল। মিনিট 5 মধ্যেই ফিরে এলো। ওর সঙ্গে হাতে কুড়ুল নিয়ে হাজির হলো সনাতনদা। বলিষ্ঠ হাতের শক্তিশালী প্রহার পড়তে লাগলো দেওয়ালের গায়ে। কুড়ুলের সাথে 8টা কোপে পাতলা কাঠের চাদর ভেঙে ফেললেন সনাতনদা। তারপর আরও কিছুটা কসরত করে কাঠের তৈরি পুরো অংশটাকেই চরমর শব্দে উপড়ে ফেললেন। এখন দেওয়ালের ওই জায়গাতে এক বিরাট গহ্বর সৃষ্টি হয়েছে। টর্চের আলো ফেললাম সেই হাঁ মুখের ভিতরে। দেখতে পেলাম প্রায় 12-13 ধাপ নড়বড়ে লোহার সিঁড়ি পাতালে নেমে গিয়েছে। নিচে একটা ছোট্ট তলঘর মতো। চোখে পড়ল আমাদের, যেন আমাকেই বারবার হাতছানি দিয়ে ডাকছে। প্রণবেশের দিকে ফিরে বললাম, শোন ভাই, আমাদের নিচে নামতে হবে। এবার খুঁজে দেখতে হবে ওখানে কি রয়েছে। না 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 না, হ্যাঁ, না 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 না, কোনো প্রশ্নই ওঠে না। প্রণবেশ আমার হাতটা চেপে ধরল। ঢের হয়েছে, আর নয়। তোকে আমি কিছুতেই নিচে নামতে দেবো না, একদম না।
পাগলামি করিস না প্রণবেশ। আমি এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নিলাম। আহা, নিচে না নামলে বুঝবো কিভাবে যে ওই ঘরে কি আছে? বেশ, তাহলে তোরা দুজন এখানে ওপরেই থাক, আমি একা নামছি। সনাতনদা আর প্রণবেশের অসংখ্য অনুরোধ ও সাবধান পানিকে অগ্রাহ্য করে পা বাড়ালাম সিঁড়ির দিকে। মাকড়সার ঝুল আর ধুলোয় ভরে আছে জায়গাটা। দুহাত দিয়ে ঝুল সরাতে সরাতে লাগলাম। কে জানে কতদিন পর খোলা হয়েছে এই রাস্তাটা। বহুদিন বন্ধ থাকার ফলে ভিতর থেকে একটা গুমোট ভ্যাপসা গন্ধ নাকে এসে ধাক্কা দিচ্ছিল। টর্চের আলোয় ধূলিকণাগুলো আরম্ভ করেছিল উথাল নাচন। অতি কষ্টে নাকে রুমালটা চাপা দিয়ে এক পা করে সাবধানে নামতে লাগলাম লোহার জরাজীর্ণ সিঁড়ি বেয়ে। এতক্ষণ লক্ষ্য করিনি, তবে এবার খেয়াল হলো নাচ গানের শব্দ আর ঘুঙুরের ধ্বনি এখন একদম থেমে গিয়েছে। এমনকি সে আতরের গন্ধটাও আর পাচ্ছি না এখন। নিচে নেমে দেখলাম যা ভেবেছিলাম ঠিক তাই। একটা খুপড়ি মতো তলঘর, আয়তনে খুবই ছোট। টর্চের আলোয় জায়গাটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম। ঘরের পাথুরে দেওয়ালে শ্যাওলার মোটা আস্তরণ জমেছে। এখানকার মাটিটাও বেশ নরম। ঘরে জিনিসপত্র বলতে কিছুই চোখে পড়ল না, শুধু মাকড়সার জাল আর ধুলোবালি ছাড়া। আপন মনে সারা ঘর জুড়ে টর্চের আলো বোলাচ্ছি। এমন সময় মনে হলো যে ঘরের কোণে কিছু একটা জিনিস পড়ে রয়েছে। সেই দিকে টর্চের আলো ফেলতেই যে দৃশ্য প্রত্যক্ষ করলাম তা দেখে আমার সর্বাঙ্গে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। কোণার দেওয়ালে ঠেস দিয়ে শায়িত রয়েছে একটা নরকঙ্কাল। অতি প্রাচীন হাড়গুলি কালের কবলে পড়ে একদম খটখটে সাদা হয়ে গিয়েছে। চক্ষুহীন শূন্য দুই কোটরে জমেছে মাকড়সার জাল। কাঠামো আর হাড়ের গড়ন দেখে মনে হচ্ছে যে এই কঙ্কালটা কোনো স্ত্রীলোকের। কঙ্কালের পাশেই পড়ে আছে কাঠের একখানা বড় বাক্স। তার ডালাটা খোলা, ভিতরে কিচ্ছু নেই। বুকটা এখনো ধড়ফড় করছিল। বায়োলজির স্টুডেন্ট ছিলাম, তাই ছাত্র জীবনে অসংখ্য কঙ্কাল দেখেছি, কিন্তু এখানে এমন আকস্মিকভাবে একটা আস্ত নরকঙ্কাল চোখের সামনে এসে পড়বে, এই দৃশ্যটা দেখার জন্য মোটেই মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। ঘরের অন্য কোণগুলোর ওপর আলো ফেলতেই যাচ্ছিলাম, তখনই হঠাৎ আমার হাত থেকে টর্চটা ছিটকে মাটিতে পড়ে নিভে গেল। ঠিক হাত থেকে পিছলে পড়েনি, যেন কেউ জোর করে আমার হাতে ধাক্কা মেরে ওটা ফেলে দিল। চারিদিক আবার ডুবে গেল ঘুটঘুটে অন্ধকারে। কোনো মতে মাটিতে উবো হয়ে বসে হাতড়ে হাতড়ে টর্চটা নাগাল পেলাম। ভাগ্যিস নরম মাটিতে পড়েছে, তাই ভাঙেনি, কিন্তু অনেক ঝাঁকাঝাঁকি করার সত্ত্বেও আমি টর্চটাকে আবার জ্বালাতে পারলাম না। এ তো আচ্ছা মুশকিলে পড়া গেল। কি করি এখন? আর তো কিছুই নেই এই ঘরে। ফিরে যাওয়াই তাহলে বুদ্ধিমানের কাজ। আলকাতরা মাখানো অন্ধকারে সিঁড়ির দিশা অনুমান করে পা বাড়ালাম। তবু কিছুটা দূরে এগোতেই বুঝলাম যে আমি দিক ভুল করেছি। সঙ্গে ফোনটাও আনা হয়নি যে ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে সিঁড়িটা খুঁজব। শেষ কয়েকবার চিৎকার করে প্রণবেশ আর সনাতনদার নাম ধরে ডাকলাম। প্রণবেশ, প্রণবেশ, আরে ভাই, একটা টর্চের আলো একটু দরজা দিয়ে ফেল না। আমি ঠিক দিকটা নির্ণয় করতে পারছি না। প্রণবেশ, এই প্রণবেশ, এই প্রণবেশ, সনাতনদা, ও সনাতনদা, ও সনাতনদা, আরে কেউ শুনতে পাচ্ছিস? প্রণবেশ, প্রণবেশ। আমার গলার স্বর ঘরের দেওয়ালে প্রতিধ্বনি হয়ে আমাকেই যেন উপহাস করে গেল, কিন্তু ওপর থেকে দুজনের মধ্যে কারো সাড়া পাওয়া গেল না। এ কি, ওরা কি যে যার ঘরে গিয়ে আবার ঘুমিয়ে পড়লো নাকি? অবশ্য এইটুকু ছোট জায়গার মধ্যে দিক নির্ধারণ করাটা মোটেই শক্ত কাজ নয়। দেওয়াল ধরে হাঁটলেই সিঁড়িটার সন্ধান পাওয়া যাবে। একটু এগোতেই
দেওয়ালের নাগাল পেয়ে গেলাম। দু হাতে দিয়ে দেওয়াল হাতড়ে হাতড়ে সিঁড়িটা খুঁজতে আরম্ভ করলাম। এক পা করে দেওয়াল ধরে হাঁটছি, কিন্তু হাঁটতে হাঁটতে আমার যেন একটা খটকা লাগলো। টর্চের আলোয় ঘরটার আয়তন দেখেছিলাম, সেই অনুসারে ঘরের এক কোণ থেকে আর এক কোণ বড় জোর 10 বা 12 পায়ের বেশি নয়, কিন্তু আমি গুনে গুনে প্রায় 25 পা মতো হেঁটে নিয়েছি। কই, এখনো তো ঘরের অপর প্রান্তে পৌঁছাতে পারলাম না। ঘরটা বুঝি এতটাই বড়, নাকি নাকি আমি কোনাকুনি হাঁটছি? সেটাই বা কি করে সম্ভব? আমি তো দেওয়াল আঁকড়ে ধরেই এগোচ্ছি, সুতরাং কোনাকুনি বা আঁকা বাঁকা পথে চলার প্রশ্নই ওঠে না। তবে তবে নিজের মনকে শক্ত করে আর পা দুটোকে যথাসম্ভব সোজা পথে রেখে একটা নির্দিষ্ট দিশা ধরে আবার হাঁটতে শুরু করলাম। কিন্তু আবার সেই একই কাণ্ড। হাঁটছি তো হাঁটছি, সিঁড়ি আর মেলে না। যেন ঘোর তমসার মধ্যে কোনো মাঠের মাঝখান দিয়ে চলেছি আমি। কোনো মতেই দিক নির্ণয় করতে পারছি না। এতক্ষণ ধরে যেটার ভয় মনে আসেনি, এখন চকিতে যেন সেই ভাবনাটাই মনে আঘাত হানল। তার মানে আমি কি সত্যি কোনো প্রেতপুরীতে এসে পড়েছি নাকি? এখানকার বিধায়ী আত্মারা কি আমাকে নিয়ে খেলা করছে? এইভাবে এই অন্ধকারের গোলকধাঁধায় ঘুরতে ঘুরতে কি আমার মৃত্যু হবে নাকি? কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। হৃৎপিণ্ডটা চাবুক খাওয়া ঘোড়ার মতো ছুটছে। এবার আমি দিক বিদিকে জ্ঞান শূন্য হয়ে দৌড়াতে আরম্ভ করলাম। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কিছুই আমি জানি না। শুধু উন্মাদের ন্যায় ছুটে চলেছি। হুমড়ি খেয়ে মাটিতে পড়ছি, উঠে দাঁড়াচ্ছি, আবার ছুটছি। একসময় ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে ধপ করে মাটিতে বসে পড়লাম। আর পারছি না। হৃৎপিণ্ডটা লাফিয়ে মুখ দিয়ে বেরিয়ে আসবে মনে হচ্ছে। গলা শুকিয়ে কাঠ, বুকটা প্রচণ্ডভাবে ধড়ফড় করছে। চিবুক বেয়ে দরদর করে নামছে ঘামের লবণাক্ত ধারা। কতক্ষণ এভাবে বসেছিলাম আমি জানি না। হঠাৎ মনে হলো যেন দূর থেকে সারঙ্গীর ক্ষীণ সুর ভেসে আসছে। আতরের গন্ধ আর ঘুঙুরের ধ্বনিও এক এক করে স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠছে। চারিদিক ভরে উঠেছে এক অপার্থিব নীল আলোয়। সেই আলোর মধ্যে কিছু ছায়ামূর্তি ফুটে উঠেছে, ঠিক যেন পূর্ণচন্দ্রের হালকা কুয়াশা মাখা জ্যোৎস্না এক জায়গায় জমাট বেঁধে আমার চোখের সামনে একটা মায়াবী দৃশ্যপট তৈরি করেছে। দেখলাম এক বিশাল জলসাঘর। ছাদ থেকে মস্ত একখানা ঝাড়বাতি ঝুলছে। আরে, এটাই প্রণবেশের বাড়ির সেই ভোতরে হলঘরটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই তো। কিন্তু এখন দেখছি ঘরটা খালি নয়। পুরনো দিনের সব আসবাবপত্র আর লোকজনের ভিড়ে গম গম করছে। সবাই গোল হয়ে বসে রয়েছে। সামনে জমিদার মশাই গদিতে হেলান দিয়ে গড়গড়ার নলে টান দিচ্ছেন। মাঝে মাঝে এক বড় পাত্র ঠোঁটে লাগিয়ে গলায় এক ঢোক করে সুরা ঢালছেন। পুরো ঘরটা গোলাপের সুবাসে ভুরভুর করছে। ওস্তাদ গাইয়ে টপ্পা আর ঠুমরি গানের নেশায় আসরে সুরের আগুন ধরিয়ে দিয়েছে। আর জলসাঘরে ঠিক মাঝখানে চলছে বাইজিদের নাচ। বাইজির সে কি অপরূপ আর নিখুঁত নৃত্য, কি অপূর্ব তার নাচের প্রত্যেকটা মুদ্রা, কি মধুর তার চোখের এক একটা ভঙ্গি। এমন নাচ আমি জীবনে কখনো প্রত্যক্ষ করিনি। কতক্ষণ যে কাঠের পুতুলের মতো মন্ত্রমুগ্ধ হয়ে নাচ দেখলাম, সময়ের খেয়ালই রইল না। কিছুক্ষণ পর সে দৃশ্য ক্রমেই ছায়ার ন্যায় মিলিয়ে গেল। এবার আমার চোখের সামনে এক ভিন্ন দৃশ্য এসে উপস্থিত হয়েছে। একটা ঘরে একজন নারী ও পুরুষ দাঁড়িয়ে রয়েছে। ঘরটা দেখে অনুমান করলাম এটা প্রণবেশের শয়নকক্ষ। তবে এই ঘরের আন্তরিক সজ্জা একদম আলাদা।
মহিলাটির হাতে মাহগিনি কাঠের একটা বড় বাক্স। না 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 না, এই বাক্স আমি কিছুতেই, তোমাকে কিছুতেই দেব না, দেব না। বাক্সটা প্রাণপণে বুকে আঁকড়ে ধরে মহিলা চিৎকার করে উঠলেন। এক এক করে তুমি আমার সব কিছু কেড়ে নিয়েছ, কিন্তু আমার এই গয়নার বাক্সটা আমি কিছুতেই তোমাকে দেব না, কিছুতেই কিছুতেই তোমাকে আত্মসাৎ করতে দেব না। কি দেবি না? দেবি না মানে? পুরুষটা চাপার আগে হিস হিস করে উঠল। তোকে দিতেই হবে। এই গয়না বেচে যা টাকা আসবে তা দিয়ে আমি বাড়িতে হীরাবাইয়ের নাচের আসর বসাবো, দামি বিলেতি মদ আনবো। এই চৌধুরী বাড়িতে আজ জলসা বসবে, জলসা। না 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 না, কিছুতেই না। বাপের বাড়ি দেওয়া এই গয়নাগুলো আমার শেষ সম্বল। আমি বেঁচে থাকতে কোনো অবস্থাতেই তোমাকে এগুলো ছুঁতে দেব না, দেব না। ও, দিবি না না? আচ্ছা আচ্ছা, বুঝলাম। তা তুই দিবি না বলছিস, তাই না? তবে লোকটার ঠোঁটের কোণে খেলে গেল এক চিলতে নিষ্ঠুর হাসি। বেঁচে থাকতে এই বাক্স ছুঁতে দিবি না, তাই তো? কিন্তু মরে গেলে তো দিবি। এটাই যখন তোর ইচ্ছে, তবে তাই হোক। লোকটা তেড়ে গিয়ে মহিলার টুঁটি চেপে ধরল। মহিলাটি নিজেকে ছাড়ানোর জন্য প্রাণপণে চেষ্টা করছে, কিন্তু একজন পুরুষ মানুষের সাথে একজন স্ত্রীলোক ধস্তাধস্তি করে কতক্ষণ এঁটে উঠতে পারবে? কিছুক্ষণের মধ্যেই মহিলার দেহ শিথিল হয়ে গেল। নিষ্প্রাণ হাত থেকে সশব্দে খসে পড়ল মাহগনি কাঠের ভারী বাক্সটা। লোকটা পাগলের মতো বাক্সের ভিতরকার সব গয়নাগাটি বার করে একটা পুঁটলির মধ্যে ভরতে লাগলো। তারপর আস্তে আস্তে ওই দৃশ্যটাও মিলিয়ে গেল। এরপর আমার চোখের সামনে ফুটে উঠল ওই তলঘর। দুজন লোক একটি নারীর মৃতদেহ বয়ে আনছে, সেই মহিলারই মরা, যাকে কিছুক্ষণ আগে নিজের চোখের সামনে মরতে দেখলাম। ওরা অবজ্ঞার সাথে মৃতদেহটা ঘরের মেঝেতে ছুঁড়ে ফেলল, গয়নার খালি বাক্সটা পাশেই ফেলে দিল। তারপর কাঠের বড় বড় পাটাতন দিয়ে বুঝিয়ে ফেলল তলঘরে নামার গুপ্ত রাস্তাটা। আবার চারিদিক ঘোর অন্ধকারে ডুবে গেল। হঠাৎ অন্ধকারের বুক চিরে উঠে এলো এক গগন বিদারী আর্ত চিৎকার। মুক্তি, আমাকে মুক্তি দাও। আর কতদিন, আর কতদিন এভাবে আমাকে এই ঘরে বন্দি করে রাখবে? আমার বাঁধন খোলো, বাঁধন খোলো। কি কষ্ট, কি কষ্ট, কি নরক যন্ত্রণা। বাবা গো, মুক্তি করো আমাকে, মুক্তি করো। আমি দুই কান চেপে ধরে ছটফট করতে লাগলাম। বড় তীব্র সে আর্তনাদ, মনে হচ্ছে যেন আমার কানের পর্দা ফেটে যাবে সেই অমানসিক চিৎকারে। কিছুক্ষণ পর আস্তে আস্তে সব নিশ্চুপ হয়ে গেল। শ্মশানের নীরবতা গিলে ফেল বিদেহী আত্মার করুণ আরতি। আমার যেন হঠাৎ সম্বিত ফিরল। এলো পাথারি টিপতে লাগলাম টর্চের সুইচ। এইবার আশ্চর্যজনকভাবে একবার টিপতেই জ্বলে উঠল টর্চটা। আমি এখনো সেই ঘরের মেঝেতেই পড়ে রয়েছি। সব কিছুই স্বাভাবিক। সামনের সিঁড়িটাও দেখতে পাচ্ছি। কোনায় শোয়ানো কঙ্কালটা আগের মতোই নিথরভাবে পড়ে রয়েছে। পাশেই বাক্সটাও অক্ষত রয়েছে। আমি পাগলের মতো এক দৌড়ে সিঁড়ি বেয়ে উঠে হাজির হলাম হল ঘরের দোরগোড়ায়। দেখি প্রণবেশ আর সনাতনদা উদ্বিগ্নভাবে ঘরে পায়চারি করছে। আমাকে ওইভাবে এলো পাথারি ছুটে আসতে দেখে ওরা তাড়াহুড়ো করে এগিয়ে এলো। কিরে অবিনাশ, এই অবিনাশ, কি দেখলি নিচে? আরে তো হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে বল? তোরা কোথায় গেছিলি? এত ডাকাডাকি করলাম, তবু তোরা সাড়া দিলি না। প্রণবেশ আর সনাতনদা হতভম্ব হয়ে একে অপরের মুখের দিকে তাকালো। কিছুক্ষণ চুপ করে থাকার পর সনাতন দাই বলল, তুমি কখন ডেকেছিলে দাদাবাবু?
আমি আর সাহেব তো এতক্ষণ ধরে এইখানেই আছি, কই এক পাও নড়িনি ক। আমরা তো তোমার কোনো ডাক শুনতে পাইনি। হ্যাঁ রে অবিনাশ, সনাতনদা ঠিকই বলেছে, আমরা এখানে থেকে আর এক পাও নড়িনি। আর তাছাড়া তুই তো গেলি আর এলি, এইটুকু সময়ের মধ্যে তুই এমন কি দেখলি যার জন্য তোর এই অবস্থা হলো? গেলাম আর এলাম মানে? আমি তো প্রায় ঘন্টা দুয়েক ধরে ভিতরে রয়েছি, অথবা তারও বেশি হবে। কি উল্টো পাল্টা বকছিস তুই? প্রণবেশ নিজের হাত ঘড়ির ডায়ালটা আমার চোখের সামনে মেলে ধরলো। এই দেখ, তুই ভেতরে ঢুকেছিলি প্রায় 3টে নাগাদ, আর এখন বাজে 3টে 10। আমার কিছু শোনার বা বোঝার মতো ক্ষমতা ছিল না। সব চিন্তা ভাবনা কেমন যেন তাল গোল পাকিয়ে যাচ্ছিল। অতি কষ্টে বললাম, নিচে তল ঘরে একটা মহিলার কঙ্কাল পড়ে রয়েছে, আর তার পাশে পড়ে আছে কাঠের একটা বড় বাক্স। ওই দুটো উদ্ধার করে আন, শ্মশানে নিয়ে গিয়ে কঙ্কালটার শেষকৃত্য সম্পন্ন করার ব্যবস্থা কর। অতৃপ্ত আত্মাকে মুক্তি দে, আর বাক্সটা পুড়িয়ে ফেলিস। ওই কঙ্কালটার সদ্গতি না করলে ও তোদের কাউকে রেহাই দেবে না রে, রেহাই দেবে না। আর নিজের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে থাকতে পারলাম না। হাঁটু দুটো থরথর করে কাঁপছে, যন্ত্রণায় মাথাটা ফেটে যাচ্ছে। চোখের সামনে একটু একটু করে অন্ধকার ঘনীভূত হয়ে আসছে। প্রণবেশের কোলে মাথাটা রেখে আমি জ্ঞান হারালাম। এরপর বেশ কিছুদিনের জন্য হাসপাতালে শয্যাশায়ী হয়ে পড়েছিলাম। বাড়িতে এসে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে আমার প্রায়ই সপ্তাহ খানেক মতো সময় লেগেছিল। প্রণবেশের কাছে পরে আমি শুনেছিলাম যে আমি নাকি টানা 2 দিন অজ্ঞান অবস্থায় ছিলাম। আমাকে হাসপাতালে ভর্তি করে ও আর সনাতনদা মিলে আমার নির্দেশ অনুযায়ী কঙ্কালটাকে তলঘর থেকে উদ্ধার করে এনেছিল। তারপর বিধিসম্মতভাবে শ্মশানে নিয়ে গিয়ে দাহকার্য সমাধা করে এসেছে। বাক্সটাও পুড়িয়ে ফেলা হয়েছে। কয়েকদিনের মধ্যে ও গায়ায় গিয়ে মৃত আত্মার শান্তি কামনা করে পিণ্ডদানও করে আসবে। কঙ্কালটা দাহ করে আসার পর থেকে বাড়িতে আর কোনো উৎপাত ঘটেনি। বহুদিনের প্রতীক্ষার পর মুক্তি পাওয়া আত্মার আশীর্বাদে প্রণবেশের শখের বাড়িটা কালক্রমে আবার আগের মতোই শান্তি নিকেতন হয়ে উঠেছিল।